রাত পোহালেই পঞ্চম দফার নির্বাচন। 20 মে পঞ্চম দফার নির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত চলেছে। আর এই মুহূর্তে জেলার খবরে অন দ্য স্পট রয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্র। ভোট লুট করতে আসলে ঝাঁটা, খুন্তি, 3 হাত লম্বা বাঁশ ব্যবহার করার নিদান দিলেন বিজেপির জেলা সভাপতি। রাত পোহালেই যেখানে বনগাঁ লোকসভা নির্বাচন, তারই আগে ঝাঁটা, খুন্তি এবং বাঁশ ব্যবহার করার নিয়ম দিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। যদিও এ প্রসঙ্গে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সহসভাপতি প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন, ওরা নিশ্চিত হয়ে গিয়েছে যে ওরা বনগাঁ লোকসভায় হারবে, সে কারণেই পাগলের প্রলাপ বকছে। শুনুন। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি তন্ময় কুণ্ডুর সাথে একেবারে গ্রাউন্ড জিরো থেকে। তন্ময়, তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে বিজেপি জেলা সভাপতির যে এই ধরনের নিদান, ঠিক ভোট গ্রহণ পর্বের আগেই এই ধরনের কথা তিনি যে সাধারণ মানুষকে বলছেন, এক্ষেত্রে কি কোনোভাবে বিজেপির ভোট বাক্সে প্রভাব পড়তে পারে? একদমই বলে দিশা যে গতকালে রয়েছে কিন্তু যে আগামীকাল রয়েছে পঞ্চম দফার নির্বাচন। সেই নির্বাচনে কিন্তু যে বিজেপি যে জেলা সভাপতি দেবদাস মণ্ডল তিনি কিন্তু যে নিদান দিয়েছে, সেই নিদানে কিন্তু একেবারেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বনগাঁ শহর জুড়ে। তোমাকে বলে রাখি যে তিনি আজকে কিন্তু একটা সাংবাদিক বৈঠক করেন, সেখানে কিন্তু দেখায় একাধিক বিজেপির পতাকা ছেঁড়া হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের কর্মীরা ছিটছে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছে। এই অভিযোগকে সামনে রেখে বলছে যে তাতে কিন্তু তাদের বলছে যে যারা ভোট লুট করতে আসবে পঞ্চায়েত লোকসভা ভোটে, তাদের কিন্তু ঝাঁটা এবং খুন্তি ও 3 হাত লম্বা বাঁশ নিয়ে আসার নিদান দিয়েছে কিন্তু দেবদাস মণ্ডল। পাশাপাশি তোমাকে বলি যে এই নিয়ে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তৃণমূল বলছে যে এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ জানতে পারতে যে বনগাঁ লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুর বিজেপি প্রার্থী তিনি হারবে, তার জন্য কিন্তু দেবদাস মণ্ডলরা এইরকম ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তৃণমূলকে মানুষের কাছে খারাপ করার চেষ্টা করছে, এমনটা কিন্তু জানাচ্ছে। তবে এই নিয়ে কিন্তু আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে একদিকে বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী, তো সেই ক্ষেত্রে আমরা দুজনের ব্যক্তিত্বের দিক দিয়ে যদি দেখি, তাহলে কি মনে হচ্ছে কার পাল্লা ভারী হওয়ার সম্ভাবনা থাকছে? দেখো, একদিকে তৃণমূলের যে বিশ্বজিৎ দাস রয়েছে প্রার্থী, তিনি কিন্তু আগে তৃণমূলে ছিলেন, পরবর্তীতে কিন্তু তিনি বিজেপিতে গেছেন, বিজেপি থেকে কিন্তু আবারও তৃণমূলে যোগদান করেছে এবং তিনি বারবার দল পরিবর্তন করেছেন। একদম দল পরিবর্তন করেছে এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনি মতুয়া, একদম মতুয়া গড়ে যে মতুয়া ধর্মাবলম্বী এবং মতুয়াদের যে ধর্মগুরু তার পরিবারের সদস্য, সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু মতুয়া ভোট কিছুটা কিন্তু তার ঝুলিতেই বেশি পড়ছে। কিন্তু তবুও এখানে কিন্তু বিশ্বজিৎ দাস তিনি কিন্তু প্রচারের দিক থেকে অনেকটা এগিয়ে আছে দিশা। একেবারে তন্ময়, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এই মতুয়া সম্প্রদায়ের ক্ষেত্রে এই যে শান্তনু ঠাকুর যে রয়েছেন বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে, সেই ক্ষেত্রে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী কিন্তু বলেছিলেন যে এই বিষয়ে শান্তনু ঠাকুর কিন্তু সেভাবে কিছুই করতে পারবেন না, মতুয়ারা শান্তনু ঠাকুরকে ভোট দেবেন না। তো এইটা কতটুক শক্তিশালী মন্তব্য হওয়ার সম্ভাবনা থাকছে? একদমই রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী যে মন্তব্য করেছে, সেই মন্তব্য একেবারেই তাকে সঠিক আখ্যা দেওয়া যায়। কারণ কি, শান্তনু ঠাকুরের পক্ষে কিন্তু যে এক মতুয়া ভোট, সেই মতুয়া ভোট কিন্তু শান্তনু ঠাকুরের পক্ষে নেই বলে এমনটা কিন্তু ধারণা করছে তৃণমূলের একাধিক নেতৃত্বরা। কারণ কি, বলে রাখি যে গতকালই কিন্তু শান্তনু ঠাকুরের যে আত্মসহায়ক ছিল প্রাক্তন, তিনিও কিন্তু দাবি করেছিল যে মতুয়া ভোটের যে মানে হরিচাঁদ গুরুচাঁদের সেই মতুয়া ভোটের ঝুনঝুনি বাজিয়ে কিন্তু শান্তনু ঠাকুর ভোটের টিকিট পেয়েছে। এবং পাশাপাশি তোমাকে বলি যে তৃণমূলকে একাধিকবার কলঙ্কিত করার চেষ্টা করেছে শান্তনু ঠাকুর এবং মতুয়াদের যে ভোট ব্যাংক, আদৌ মতুয়াদের ভোট ব্যাংকে শান্তনু ঠাকুর কোন রকম ভাবে কাটা ফোটাতে পারবে না। কারণ শান্তনু ঠাকুরের বিজেপির ভোট ব্যাংক আছে, কিন্তু মতুয়াদের ভোট ব্যাংক শান্তনু ঠাকুরের কাছে নেই, এমনটাই কিন্তু তৃণমূল পন্থী যারা রয়েছে তাদের কিন্তু দাবি কিন্তু এরকমই। তবে এখন দেখার বিষয় 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোলে কি হয়, সেটার দিকে তাকিয়ে আছে কিন্তু পুরো বনগাঁ শহরবাসীরা।
একেবারে তন্ময়, তবে আরেকটা বিষয় হচ্ছে অন্যদিকে কিন্তু তৃণমূল প্রার্থী রয়েছেন, তো সেই ক্ষেত্রে তিনি যে বারবার দল পরিবর্তন করেছেন, তো সেই ক্ষেত্রে কি কোনো রকমের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে? সম্ভাবনা থাকলেও তার কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক হেভিওয়েট নেতারা তার প্রচারে এসেছেন এবং সেখানে গিয়ে তারা আশ্বাস দিয়েছেন যে বিশ্বজিৎ দাসকে ভোট দেওয়ার জন্য। অতএব সেখানে মনে হয় না যে কোনো রকম কোনো এতে অসুবিধা হতে পারে বা এতে কোনো এফেক্ট পড়বে ভোটে। তবে কি হবে সেটা কিন্তু একদম বোঝা যাবে সেটা 4 তারিখে যে কি হতে চলেছে। বনগাঁ লোকসভা কেন্দ্রে কার পাল্লাবাড়ি, শান্তনু ঠাকুরের পাল্লাবাড়ি নাকি বিশ্বজিৎ দাসের পাল্লাবাড়ি, সবটাই কিন্তু দেখা যাবে 4 তারিখে। 4 তারিখে কিন্তু যে ভোটের ফলাফল উঠে আসবে তার দিকে মুখিয়ে রয়েছে একেবারে বনগাঁ লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষজন। একেবারে ধন্যবাদ তন্ময়। এদিকে ভোট লুট করতে আসলে ঝাঁটা খুন্তি 3 হাত লম্বা বাঁশ ব্যবহার করার নিদান দিলেন বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল। রাত পোহালেই যেখানে বনগাঁ লোকসভার নির্বাচন, তারই আগে এই ধরনের নিদান বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির। যদিও এ প্রসঙ্গে পাল্টা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সহসভাপতি প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন তারা নিশ্চিত হয়ে গিয়েছেন যে বিজেপি বনগাঁ লোকসভায় হারবে, আর সেই কারণেই পাগলের প্রলাপ বকছেন। রাত পোহালেই 5ম দফার লোকসভা ভোট গ্রহণ, আর সেখানে তালিকায় একেবারেই রয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্র। আর এই মুহূর্তে সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন। আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন 2024-এর 5ম দফার ভোট গ্রহণ পর্ব। রাজ্যের যে কটি গুরুত্বপূর্ণ লোকসভায় এই নির্বাচন সংগঠিত হতে চলেছে তার মধ্যে অন্যতম আরামবাগ লোকসভা কেন্দ্র। ভোট গ্রহণ পর্বের আগের দিন ডিসিআরসি থেকে ইভিএম মেশিন সহ অন্যান্য ভোট গ্রহণ সহযোগী মেশিন এবং কাগজপত্র সংগ্রহ করে গন্তব্যস্থলের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে নির্বাচনে নিযুক্ত ভোট কর্মীরা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শুভর কাছ থেকে। শুভ, এই মুহূর্তে তুমি কি জানতে পারছো, কতটুকু প্রস্তুতি নিয়েছেন ভোট কর্মীরা? লোকসভা নির্বাচন 2024-এ রাজ্যের মধ্যে অনেকগুলি দফা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী এসে আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচন। আরামবাগ লোকসভা কেন্দ্র এই মুহূর্তে রাজ্যে আলোচিত লোকসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। তার কারণ গত লোকসভা কেন্দ্র নির্বাচনে আরামবাগ লোকসভা থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের পোদ্দার, এবং যার জয়কে নিয়ে একটা প্রশ্নচিহ্ন পরবর্তী সময়ে দেখা গিয়েছিল। তার কারণ একটা বিতর্ক উঠেছিল যে তার জয়ের যে সংখ্যা, অর্থাৎ যিনি সর্ব কাছের যিনি পরাজিত প্রার্থী তার সাথে তার জয়ের যে ব্যবধান, সেই ব্যবধান নিয়ে প্রশ্ন ছিল। এই নিয়ে একাধিক মামলাও হয়। আর এইবার ভারতীয় জনতা পার্টি তার আরামবাগ লোকসভা কেন্দ্রের সংগঠনের বিস্তার যথেষ্টই শক্তিশালী করে তুলেছে। তৃণমূল কাছে আরামবাগ লোকসভা কেন্দ্র পুনরায় জয়লাভ করা একটা অন্যতম চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তার আরো একটি কারণ গোষ্ঠীদ্বন্দ্ব। প্রকাশ্যে বেশ কয়েকবার দেখা গিয়েছে বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার একাধিকবার দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। কখনো দেখা গিয়েছে তিনি মঞ্চে স্থান পাননি, সেই কারণেই ক্যামেরার সামনে, সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন একাধিকবার, যার ফলে কিছু অস্বস্তি হয়েছে ইতিমধ্যে শাসক দল। আগামীকাল নির্বাচনের দিন, ফলে অনেকটাই চ্যালেঞ্জিং একটা ভোট হতে চলেছে। সেদিকে আমাদের থাকবে, আমাদের ক্যামেরার লক্ষ্য থাকবে। তবে এক নজরে বলা যায় এই আরামবাগ লোকসভা ক্ষেত্রে মোট বুথের সংখ্যা 2078-2078টি। সেনসিটিভ বুথ, যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে সেনসিটিভ বুথ, প্রায় 1800টি বুথকে স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উল্লেখযোগ্য প্রার্থী এবারে রয়েছেন মিতালি দাস। তিনি তৃণমূলের পক্ষ থেকে বিরোধিতা করছেন। তিনি তৃণমূলের হেভিওয়েট প্রার্থী না হলেও অত্যন্ত জনপ্রিয় একটি মুখ এলাকার। এবং দিদিকা রয়েছেন বিজেপির, তিনিও অত্যন্ত একটি জনপ্রিয় একজন নেতা। ফলে বিজেপির থেকে যে চ্যালেঞ্জ, সেটা যে অনেকটাই কঠিন
কঠিন হবে এটা মানছে রাজনৈতিক মহল। বিপ্লব কুমার মৈত্র রয়েছেন লেফট ফ্রন্টের থেকে। এই সার্বিকভাবে এখানে আর একটা উল্লেখ করার বিষয় হলো এই কেন্দ্রীয় বাহিনী অধিক সংখ্যায় মোতায়েন করা হয়েছে আগামীকাল লোকসভা নির্বাচনের এই লোকসভা কেন্দ্রটির জন্য। প্রায় 200 কোম্পানির কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী রয়েছে পুরো জেলা জুড়ে, যার মধ্যে আরামবাগ লোকসভা কেন্দ্রে অধিক সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই প্রতিটি বুথে পৌঁছে গিয়েছে। আগামীকাল র্যাপিড অ্যাকশন ফোর্স এর বিশেষ টিম প্রতিটি জোনে তাদের ডিপ্লয় করা হবে, এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আজ বিভিন্ন ডিসিআরসির পাশাপাশি আরামবাগ লোকসভার ঘাটাল ডিসিআরসি, চন্দ্রকোনা ডিসিআরসি থেকেও কর্মীরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র, ইভিএম, ব্যালট বক্স সমস্ত সংগ্রহ করে পৌঁছে গেছেন। অনেকেই পৌঁছে গেছেন তাদের ভোট গ্রহণ কেন্দ্রে, এবং এখনো বেশ কিছুজন রয়েছেন যারা ইতিমধ্যেই পৌঁছানোর পথে রয়েছেন। বিষয় হচ্ছে যে নিরাপত্তার দিক দিয়ে যদি দেখতে যাই তাহলে কি মনে হচ্ছে, অন্যান্য বারও এই আরামবাগ লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে আর এবারও, কিন্তু এবার কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা থেকে খানিকটা ব্যতিক্রম, কারণ এইবার পশ্চিমবঙ্গকে সব থেকে স্পর্শকাতর রাজ্য হিসেবে আখ্যায়িত করছে নির্বাচন কমিশন। কি মনে হচ্ছে সেদিক থেকে? ভোটকর্মীরাও ভোট কর্মীদের কাছে আমরা একই প্রশ্ন তুলেছিলাম, যারা এর আগে বেশ কিছু নির্বাচনের মুখোমুখি হয়েছেন, ভোট গ্রহণ করতে গেছেন, এবার নির্বাচন নিয়ে তারা অনেকটাই আশ্বস্ত। তারা জানিয়েছেন কেন্দ্র বাহিনী দিয়ে পুরো নির্বাচনটি পরিচালনা করা হচ্ছে, তার ফলে তারা অনেকটাই আশ্বস্ত বোধ করছেন। অন্তত ভোট কেন্দ্রে তাদের যে নির্বিঘ্নে ভোটের কাজটি সম্পন্ন তারা করতে পারবেন, এই ব্যাপারে অন্তত তারা আশাবাদী। এবং সত্যি কথাই পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যেটা অন্যান্য বারের থেকে এইবারে আরো বেশি চোখে পড়ার মতো। নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গকে বেশি গুরুত্ব আরোপ করে অধিক সংখ্যক নির্বাচনের কাজে নিযুক্ত করা হয়েছে আধা সামরিক বাহিনীকে। ফলে যারা ভোট কর্মীরা, যারা ভোট কেন্দ্রে আগামীকাল ভোট গ্রহণ কাজে নিযুক্ত থাকবেন, তারা অনেকটাই নিশ্চিন্ত বোধ করছেন। তবে কিছু কিছু ডিসিআরসিতে ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। ভোট কর্মী জানিয়েছেন তারা তাদের প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র, যেমন অত্যাবশ্যকীয় কিছু ওষুধ যারা চেয়েও পাননি, কোথাও জলের সমস্যা, পানীয় জলের সমস্যা ছিল, এই ছোটখাটো কিছু ক্ষোভ বাদ দিলে আজকের প্রস্তুতি যে পর্ব তা প্রায় একেবারে ধন্যবাদ শুভ। এদিকে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব, আর এই মুহূর্তে একেবারেই আরামবাগ লোকসভা কেন্দ্রের দিকে বহু ভোট কর্মীরা পৌঁছে গিয়েছেন। পাশাপাশি থাকছে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন। তো সেই ক্ষেত্রে দেখা যাক আগামীকালকে সেই ভোট গ্রহণ পর্ব কিভাবে অনুষ্ঠিত হয়। এদিকে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীর বেরমজুর আবারও খবরের শিরোনামে। বেরমজুর গ্রামের নির্যাতিতা কিশোরী শনিবার রাতে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেন। সিবিআই এর পক্ষ থেকে 3 জনের মহিলা একটি কমিটি গঠন করা হয় তদন্তের সুবিধার্থে। পাশাপাশি এই নির্যাতিতা কিশোরীর জবানবন্দি নেওয়া হয় গতকাল রাতে। এদিকে সন্দেশখালী থানা তদন্তে নেমে ইন্দ্রজিৎ সাউ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই যুবককে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হলো। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সিরাজুলের কাছ থেকে। সিরাজুল, আবারও এক নির্যাতিতা কিশোরের অভিযোগ দায়ের হলো সিবিআই এর কাছে, আর একদিকে যেমনটা বলা হচ্ছে যে সেই নির্যাতিত যারা আগের মহিলারা ছিলেন তাদেরকে শিখিয়ে পড়িয়ে নেওয়া হয়েছে, আর এদিকে শাহজাহানের স্বীকারোক্তি। এখন আবার দেখা যাচ্ছে আরও এক নির্যাতিতা কিশোরী সেই সিবিআই এর কাছে গিয়েই অভিযোগ দায়ের করছেন শ্লীলতাহানি এবং ধর্ষণের। চলছেটা কি সেখানে? দেখো তো আগে জানি আর কি সন্দেশখালী নিয়ে একটা মানে রাজনৈতিক উত্তেজনা কিন্তু সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। শুধু পশ্চিমবঙ্গে না, ভারতবর্ষ জুড়ে কিন্তু রাজনৈতিক সন্দেশখালী ইস্যু কিন্তু তুলে ধরা হচ্ছে সমস্ত ভারতবর্ষ জুড়ে। দেখো সন্দেশখালী আগে কিন্তু একজন মহিলা তিনি কিন্তু জবানবন্দি দিয়েছেন। তিনি কিন্তু তার ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছিলেন। তাকে কিন্তু জবানবন্দি নেওয়া হয়, বসিরহাট মহকুমা আদালতে জবানবন্দি দেন, গোপন জবানবন্দি দেন। তারপরে কিন্তু তদন্তের নামে কিন্তু সন্দেশখালী থানার পাশাপাশি দেখো গত শুক্রবার রাত্রেবেলা, গভীর রাত্রে
অর্থাৎ বছর 15 এক নাবালিকা, তার ঘরেতে এক যুবক কিন্তু তার ঘরেতে কিন্তু রীতিমতো তার বেড়ার দেয়াল ভেঙে কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করে এবং তাকে হেনস্থা করে এবং শ্লীলতাহানি করে। পাশাপাশি যে অভিযোগ তুলছে তাকে কিন্তু জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করা হয়, এমনটা কিন্তু অভিযোগ তুলেছেন। পাশাপাশি দেখো কাল কিন্তু প্রিয়াঙ্কা টিবরিওয়াল সেখানে কিন্তু সন্দেশখালী যান এবং একাধিক মানুষের সঙ্গে কথা বলেন এবং সেখানে অভিযোগ শোনেন। থানায়ও যান, থানাতে যাওয়ার পরে কিন্তু কিছুক্ষণ থাকার পরে থানা থেকে ফের আবার বেশি আসে, অফিসারদের সঙ্গে কথা বলার পরে কিন্তু বেরিয়ে সংবাদ মাধ্যমকে জানায় যে ওখানে কোনো ভরসা পাচ্ছি না, আস্থা পাচ্ছি না। দেখো সেখানে কিন্তু উপস্থিত ছিলেন কিন্তু বসিরহাট যে বিজেপি জেলার যে কনভেনার অর্থাৎ অর্চনা মজুমদার, তিনিও কিন্তু ছিলেন। সেই মহিলা অর্থাৎ সেই মহিলা যে মহিলা জবানবন্দি দিয়েছিলেন গতদিনে কিন্তু, যে আগে যে নির্যাতন হস্তিতানা চেষ্টা অভিযোগ উঠেছিল সেটাকে নিয়ে কিন্তু প্রিয়াঙ্কা টিবরিওয়াল সিবিআই যে অস্থায়ী ক্যাম্প হয়েছে ধামাখালীতে সেখানে কিন্তু তিনি অভিযোগ করেছেন। গতকাল রাতে কিন্তু সেই সন্দেশখালীতে অর্চনা মজুমদার এই 15 বছরের নাবালিকা তাকে কিন্তু নিয়ে সন্দেশখালী থানায় যান অভিযোগ করবেন বলে। দেখো সন্দেশখালী থানার উপর তারা কিন্তু ভরসা করতে পারেনি, সেই নাবালিকা নিয়ে কিন্তু সঙ্গে করে নিয়ে এসে ধামাখালী নদী সন্দেশখালী নদী পার হয়ে ধামাখালী যে সিবিআই অস্থায়ী ক্যাম্প আছে সেখানে নিয়ে যান। সেখানে সিবিআই অভিযোগ করেন তাকে শ্লীলতাহানি করা হয় এবং পাশাপাশি তারা ধর্ষণের চেষ্টার অভিযোগ তারা কিন্তু করেছেন। পাশাপাশি দেখো সিবিআই এর তরফ থেকে কিন্তু 3 জনের মহিলা কমিটি একটা গঠন করা হয়েছে, সেখানে কিন্তু তারা কিন্তু তদন্ত করবেন এবং ওই যে নাবালিকা বছর 15 নাবালিকা তার কাছ থেকে জবানবন্দি নেন। জবানবন্দি নেওয়ার পরে গতকাল দেখো সন্দেশখালীতে যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে সন্দেশখালী থানার পুলিশ কিন্তু ইন্দ্রজিৎ সাউ নামে এক যুবককে কিন্তু গভীরতায় গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে পাশাপাশি কিন্তু তাকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। দেখো সন্দেশখালী কিন্তু একের পর এক বিক্ষোভ, একদিকে জোর করে জমি দখল, একদিকে সাদা কাগজের সই, এদিকে নারী নির্যাতন, এদিকে ধর্ষণ চেষ্টা, এদিকে শ্লীলতাহানি, একের পর এক ইস্যু কিন্তু সন্দেশখালী থেকে উঠছে। এখন ভোট পর্যন্ত এই ইস্যু চলতে থাকবে বলে অনুমান করা হচ্ছে। ভোটের পরবর্তীকালে কি দাঁড়ায় সেদিকটা অনত থাকবে। দেখো একের পর ইস্যু কিন্তু সন্দেশখালীতে উত্তেজনার সৃষ্টি তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে। দিশা, একেবারে ধন্যবাদ সিরাজুল। আর এদিকে বসিরহাট মহকুমার সন্দেশখালীর বেরমজুর গ্রাম আবারও সংবাদের শিরোনামে নির্যাতিতা কিশোরী শনিবার রাতে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেন। সিবিআই এর পক্ষ থেকে সেই মহিলার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। পাশাপাশি 3 জনের মহিলা একটি কমিটি গঠন করা হয় এবং তদন্ত সাপেক্ষে গতকাল রাতেই সন্দেশখালী থানার তদন্তে নেমে ইন্দ্রজিৎ সাউ নামে এক যুবককে গ্রেফতার করে এবং সেই যুবককে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এদিকে এই মুহূর্তে অন দ্য স্পট নজরে মুর্শিদাবাদ। গতকাল খাদিকুলে উদ্ধার হওয়া 12টি বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়াডের দল। আজ বোম স্কোয়াডের 3 প্রতিনিধি দল খাদিকুলে পৌঁছয়। সঙ্গে উপস্থিত ছিলেন এগরা থানার পুলিশ আধিকারিকরা। এদিন উদ্ধার হওয়া বোমগুলি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়। নিষ্ক্রিয় করার সময় গোটা এলাকাটি কালো ধোঁয়ায় ভরে যায়। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এখনও সেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে যেমনটা জানতে পারা যাচ্ছে যে বোমা স্কোয়াডের যে দল সক্রিয়ভাবে এই বোম নিষ্ক্রিয় করেছে সেইখানে 12টি বোমা। এখন প্রশ্ন হচ্ছে এতগুলো বোমা ঠিক লোকসভা নির্বাচনের আগ মুহূর্তে কোথা থেকে এলো? এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি চন্দন বারিকের কাছ থেকে। চন্দন, তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে 12টি বোমা আজ নিষ্ক্রিয় করা হয়েছে, মূলত এই বোমাগুলো আসলো কোথা থেকে? হবে না। তুমি কি হামলা করেছিলে? আমরা তো এবারে আটকে গেছিলাম। হবে না। তুমি কি হামলা করেছিলে? আমরা তো এবারে আটকে গেছিলাম।
উপস্থিতিতেই খোলা আকাশের নিচে সেই বোমগুলিকে নিষ্ক্রিয় করা হয়। 12টি বোমা এক নাগাড়ে নিষ্ক্রিয় করার ফলে গোটা এলাকা একেবারেই কালো ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে যায়। আর সেই দৃশ্য এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এক এক করে বোমা নিষ্ক্রিয় করছে সেই বোম স্কোয়াডের প্রতিনিধি দল। মূলত 12টি বোমা নিষ্ক্রিয় করা হয় খাদিকুলে। সেখানে উপস্থিত ছিলেন এগরা থানার পুলিশ আধিকারিকরাও। এই দিন উদ্ধার করা বোমাগুলি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়। নিষ্ক্রিয় করার সময় যদিও গোটা এলাকাটি কালো ধোঁয়ায় ভরে যায়, তবে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। লোকসভা নির্বাচন আগামীকালই পঞ্চম দফা অনুষ্ঠিত হতে চলেছে, আর ঠিক তার আগ মুহূর্তে 12টি বোমা উদ্ধার, এই বিষয়কে ঘিরে এখনো কিন্তু এক প্রকারের উত্তেজনা সৃষ্টি হয়ে রয়েছে।